শুরু করে সবকিছুই অনলাইনে সেরে ফেলতে চান, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটা অব্যাহত রাখতে পেরেছি এবং প্রত্যেক মাসে যে একবার করে আসছি, এটা একটা বিশাল ব্যাপার আসলে। এবং সবাই চেয়েছিলেন যে ভূত.com আবারও ঠিক আগের মতো স্টুডিও সেশন নিয়ে ফিরে আসুক, এবং সেই কারণে গত সপ্তাহে একজন আমাকে বলছিলেন যে প্রবাবলি তিনি আসলে জিনিসটাকে একটু মানে কি বলবো যে বুঝতে হয়তো সমস্যা হচ্ছিল। তিনি বলছিলেন গতবার যখন আমরা স্টুডিও সেশনটা প্রচার করলাম, তখন একজন বলছিলেন যে অডিও ক্লিপ, মানে ভেবেছিলেন তিনি সব কিছু, এটা অডিও ক্লিপ না, এটা একেবারেই স্টুডিওতে এসে সবাই ঘটনা শেয়ার করছেন, সুতরাং কোনোভাবে এটা অডিও ক্লিপ না। এবং এবং কি বলবো যে সবাইকে কষ্ট করে আসতে হয়েছে, এবং আমরা সেই ছবিগুলো পাবলিশ করেছিলাম। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন তাহলে ডেফিনেটলি দেখতে পারবেন। সেই সাথে বলি, আমাদের যে ফেসবুক পেজ আছে www.facebook.com/russell.স্বাধীন, সেখানে গিয়েও কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনাদের যা ইচ্ছা বলতে, যে সমস্ত চাওয়া পাওয়া সব কিছু সম্পর্কে। আমরা চলে যাব সাবিত আলমের কাছে, তবে তার আগে আমরা একটু বলি যে সাবিত আলম আসার আগে আমি একটু বলি যে আমরা সবাই জানেন যে একটা বড় লক্ষ্য নিয়ে আসলে এগিয়ে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে 6 বছর পূর্তিতে আমরা হতে চাই 2 মিলিয়নের, অর্থাৎ 2 মিলিয়নের একটা বিরাট পরিবার। খুবই ইম্পসিবল একটা টাস্ক, আমরা একা কোনোভাবেই পারবো না, কিন্তু যতটা এগিয়ে যাওয়া যায় আমরা আসলে চাই সেই লক্ষ্যে পৌঁছাতে। আমি ভেবেছিলাম আসলে যে 1 মিলিয়নের সময় সবাই যেরকম মানে উঠে পড়ে লেগেছিলেন, আমরা না চাইতেই এবারও নিশ্চয়ই এরকম অনেকে উঠে পড়ে লাগবেন, এবং তাই আসলেই তাই অনেকেই সাহায্য করছেন, অনেকেই হেল্প করছেন, আমাদের সাবস্ক্রাইব করছেন, এবং আমি দেখলাম যে খুব দ্রুত মানে আমাদের সেই সাবস্ক্রিপশানের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই নিজেরাও খেয়াল করবেন, বিভিন্ন মানুষজন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিন্তু শেয়ার করছেন আমাদের চ্যানেলটিকে। এই জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর সেই সাথে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই যারাই ভূত.com শোনেন বা যে কোনো হরর শো শোনেন, সবার প্রতি আমার অনেক অনেক শুভকামনা এই বছরের শেষে এসে। এবং হরর শো শোনাটা বড় কথা, কোথায় শুনছেন এটা বড় কথা না, সব জায়গাতেই শুনতে পারেন আপনি, যেখানে খুশি সেখানে শুনতে পারেন, এইটা কোনো বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে আপনি মানে ভয়ের ঘটনা শোনেন, এটা একটা বিরাট আসলে আমাদের জন্য ভালো লাগা। আর আমি এখন চলে যাব সাবিত আলমের কাছে। সাবিত আলম নিশ্চয়ই আজকে মানে জার্নি করে এসেছেন, একটু টায়ার্ডও, তারপরেও তিনি তার ঘটনা শেয়ার করবেন। সাবিত আলম, আপনি যে ময়মনসিংহ থেকে ঢাকাতে আসলেন, এবং আপনার কি মানে আসতে খারাপ লেগেছে, বা আপনার মানে কি বলবো যে দূরে সাধারণত কেউ আসতে চান না, এরকম একটা শোকে কেন্দ্র করে দূর থেকে ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসা, এটা আসলে খুব মানে কি বলবো যে রেগুলার কেস না। তো আপনাকে আসলে কি ইন্সপায়ার করলো, কেন আপনি আসলে যখন শুনলেন তখনই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং আজকে আপনি ঢাকায়? আসসালামু আলাইকুম। আমি ভাইয়া শুরুতেই বলতে চাচ্ছিলাম যে আমি যে আজকে আসলাম, এটার মেইন ইন্সপিরেশন যারা ভূত.com শোনে তারা, এবং ভূত.com-এর যে কোর টিম তারা। কারণ যারা স্টোরি শুনছেন তারা যদি না চান তাহলে আসলে কোনো পয়েন্ট মেক করে না। আর আপনারা মানে ভূত.com টিম আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার কারণে এটা আসলে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স। প্রথমবারের মতো আমি স্টুডিওতে আসলাম, সো আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, আজকে যেই ঘটনাটা আমি বলবো সেই ঘটনাটা আমাকে বলেছেন আমার একজন স্টুডেন্টের গার্ডিয়ান। আন্টির নাম হচ্ছে উর্মি, এবং যার স্টোরি ওনার নাম হচ্ছে রিমি, আন্টির ছোট বোন। তো মেইন স্টোরিটা ঘটে আজকে থেকে মোটামুটি প্রায় 15 থেকে 20 বছর আগে। তো ওনারা পরীক্ষা শেষ করে একবার মানে এসএসসি পরীক্ষা শেষ করে ওনারা গ্রামের বাড়িতে বেড়াতে যান, ওনার দাদু বাড়িতে। তো দাদু বাড়িতে যাবার পরে ওখানে বিভিন্ন টাইপের মানে তখন ফলমূল বা হচ্ছে ধান কাটার যে একটা সিজন ছিল, তখন ওরকম একটা সিজন চলছিল। তো এই টাইমের ভেতরে ওনারা মানে তখন আম পাকার একটা মোটামুটি কাঁচা আম থাকে, তো ওনারা জানতেন যে ধানের যেই বীজগুলি আছে ওগুলো যেই ঘরে স্টোর করে রাখা হয়, সেই স্টোর ঘরের ভেতরে যদি আমগুলোকে রেখে দেওয়া হয় সেই আমগুলো পেকে যাবে। মানে গ্রামে গেলে যেরকম একটা ফল খাওয়ার ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে একটা উচ্ছ্বাস থাকে, তো ওনারা রাখলেন সেইভাবে। 3-4 দিন অপেক্ষা করলেন যে ফলটা পাকবে, আমরা গিয়ে খেতে যাব। তো যেই গোলা মেইনলি ছিল গোলাটা, ওই গোলাতে যেতে হতো সামনে আরেকটা ছোট্ট গোলা পার হয়ে, মোটামুটি মাটির ঘরই সব কিছু তখন। তো 2 দিন পরে যখন রিমি আপু সেই জায়গায় গেলেন, তো উনি আম যখন কোড়ানোর জন্য বের করার চেষ্টা করছেন, তখন উনি দেখলেন ওনার আশেপাশে 3-4টা শ্যাডো, এবং এই শ্যাডোগুলো অনেকটা স্মোকি টাইপের শ্যাডো, লাইক মানে ধোঁয়া টাইপের, বাট কোনো একটা সামান্য পরিমাণ আকৃতি দেখা যাচ্ছে। উনি চিন্তা করলেন যে
বাসায় তো এখন কোনো আগুনও জ্বলছে না বা কোনো প্রকার বাহিরে থেকে ধোঁয়াও আসছে না, তাহলে এই শ্যাডো বা স্মোকি ফিগার এখানে কিভাবে আসলো? তো উনি দেখলেন যে সেই শ্যাডোগুলো গ্র্যাজুয়ালি খুবই স্লোলি ওনার কাছে চলে আসার চেষ্টা করছে। তো এটা দেখে উনি মোটামুটি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে উনি জোরে একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে সেখান থেকে মার কাছে চলে গেলেন, ওনার মার কাছে। তো গিয়ে বললেন যে, মা, আমি ভয় পাইছি, তো বুঝতেছি না কি করব। তো ওনার মা বললেন যে, তুমি ভয় পাইছো কি কারণে? তুমি কি কারোর সাথে লড়াই ঝগড়া করছো নাকি? কারণ বিকালে খেলার সময় গ্রামের বাচ্চারা মাঝে মাঝে লড়াই ঝামেলা ঝগড়া করে, এটা স্বাভাবিক। তো উনি ওনার মাকে কিছুই বললেন না তখন ভয়ে। তো উনি চিন্তা করলেন যে যদি মা বিশ্বাস না করে বা এটা হতেও পারে, আমার চোখের ভুল হতেই পারে, সো এটা নিয়ে আসলে ভাবার খুব বেশি একটা প্রয়োজন নাই। গেল এতটুকু। 2 দিন পরে উনি আবার গেলেন সেই জায়গায় কৌতূহল বশত। তখন ওনার বড় বোন মানে উর্মি আন্টি যে আছেন, যে ঘটনাটা আমাকে বলেছেন, উনি ওনার ছোট বোন রিমিকে সেই জায়গায় দেখে বললেন কি যে, রিমি, কী ব্যাপার, তুমি এই জায়গায় এই টাইমে কি করছো? তুমি না তোমার আম কুড়িয়ে খেয়ে ফেলছো অলরেডি, সো তুমি এখানে কি করছো? তখন রিমি আপু উত্তর দেয় যে, আম তো খাইছি, কিন্তু আমি আরও কয়েকটা আম রাখবো আর আমি একটু ভেতরে গিয়ে দেখবো, বিকজ এই জায়গাটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয় আমাকে টানছে এই জায়গাটা। তো উনি ভেতরের দিকে আবার চলে গেলেন। বাট উর্মি আপু মানে উর্মি আন্টি ওনাকে অনেকবার মানা করেছিল যে তুমি যেও না। বাট রিমি আপু তখন বয়স খুবই কম এবং উনি উত্তেজনায় বসে উনি চলে গেলেন সেই জায়গার ভেতরে। একটা গোলার পাশে একটা জানালা ছিল, সেই জানালার ভেতর দিয়ে উনি চলে গেলেন। তো যাওয়ার পরে উনি দেখলেন, উনি যখন লাফ দিলেন আর কি, তখন ফ্লোরে পড়ার সাথে সাথে ওনার হাতের মধ্যে ধানের অনেকগুলো বীজ লেগে গেছে। তো এই বীজগুলো লেগে যাওয়ার কারণে উনি যখন উঠলেন তখন ওগুলো উনি ঝাড়ার চেষ্টা করছেন, কিন্তু হাত থেকে সহজে ছুটছিল না। তো উনি দেখলেন সামনে ওই যে শ্যাডোগুলি বা স্মোকি ফিগারগুলি, ওগুলো আবার উনি দেখতে পাচ্ছিলেন। তো এই টাইমে উনি কী করলেন, ভয়ে কী করলেন, এক মুঠ ধান তুলে সেই শ্যাডোর দিকে জোরে নিক্ষেপ করলেন। এবং হঠাৎ করে তখন উনি দেখলেন যে ওইখানে একটা বেড়াল, সাদা কালো টাইপের একটা বাচ্চা বেড়াল। তো বেড়ালটার গায়ে লাগার কারণে বেড়ালটা জোরে চিৎকার দিয়ে উঠলো, বাট শোনা যাচ্ছিল কোনো মানুষের বাচ্চা জোরে চিৎকার করে কান্নাকাটি করছে। তো উনি ভয়ে সেখান থেকে দৌড়ে বেরোয় আসলেন। বেরোয় আসার পরে উনি ওনার মানে দাদু বাড়িতে যে গিয়েছিলেন, দাদুর সাথে কথা বললেন যে, দাদু, আমি তো এরকম এরকম জিনিসপত্র দেখলাম। তো দাদু তখন বললো কি যে, কোথায়? উনি বললেন যে ওই যে ধানের গোলার ওই দিকের রুমটাতে। ওনার দাদু বললেন যে, তোমাদেরকে তো অনেকবার মানা করেছি দাদু ভাই যে এরকম জায়গায় তোমরা সাধারণত মেইনলি একা একা কখনোই যাবা না, বাট তারপরও যেহেতু তোমরা গেলা, কথা শুনলা না, সো দেখে কি করা যায়। আসলে এরকম সমস্যা তো আমি কখনো শুনি নাই। হঠাৎ করে কি হলো, মানে উর্মিয়াপুর আম্মু চলে আসলেন এবং জিজ্ঞাসা করতে থাকলেন যে ওই গোলার ঘর থেকে এত জোরে কে চিৎকার করছে, কে কান্নাকাটি করছে। তখন ওনার দাদু বললেন কি যে, বৌমা, তুমিও কান্নাকাটির শব্দ শুনতে পাচ্ছ? এই কথাটা বলার সাথে সাথে কান্নাকাটির স্বর যেন সব জায়গায় ছড়িয়ে পড়ল। মানে দূর থেকে কেউ জোরে করুণ সুরে কান্নাকাটি করছে, এটা শোনা যাচ্ছিল। তো এরপরে হঠাৎ করে কি হলো, ওই ধানের যেই গোলা, সেই গোলার যেই লক মানে কাঠের দরজা, ছিপ দেওয়া দরজা, ওই ছিপের মধ্যে কড়া নাড়ার শব্দ জোরে জোরে, মানে এত জোরে কড়া নাড়ছে যে মনে হয় কেউ খুব বেশি ক্রোধান্বিত হয়ে গেছে, অনেক রেগে গিয়ে কড়া নাড়ছে। তখন ওনার দাদু বললেন যে এটা হয়তো বা মানুষ টাইপের কোনো প্রবলেম না, সো আমাদেরকে মেবি অন্য কিছু করতে হবে, মেবি রিমির মাধ্যমে এরকম বড় কোনো একটা ভুল হয়েছে যেটা আসলে আমরা জানি না। আর ওই গোলার ঘরটা সবসময় খালিই থাকে, শুধুমাত্র ধান তোলার টাইমে আমরা ওই জায়গায় যাই, নর্মালি ওইখানে আমরা কেউ যাই না। সো ওইখানে যদি কোনো ইতিহাস থাকে সেটা আমি আসলে জানি না। তবে আমার বাবা মানে দাদু বলছেন যে ওনার বাবা ওনাকে মানা করেছিলেন ওই পার্টিকুলার রুম মানে গোলার পাশে যে রুমটা আছে ওখানে না যেতে, কিন্তু কেন মানা করেছিলেন সেটা উনি জানেন না। তো সেদিন মোটামুটি গেল, ওনারা এই চিৎকার চেঁচামেচি শুনেই থাকলেন। তো পরের দিন একটা হুজুর আনা হলো সেই জায়গায়, মানে স্থানীয় মসজিদের ইমাম সাহেব। তা ইমাম সাহেব বললেন যে ও যেই ধানের গোলাটা মানে ধানের যে হাতের মুঠো করে নিয়ে ধান মানে নিক্ষেপ করেছিল, সেটা আসলে লেগেছিল কোনো একটা জিনের বাচ্চার গায়ে, এবং বাচ্চার গায়ে লাগার কারণে সেই জিনটা মানে কষ্ট পেয়েছে এবং কোনো একটা ক্ষতি তার হয়েছে, অ্যান্ড তার যে ফ্যামিলি মেম্বার্স, তার মা বাবা বা আদার্স যারা আছে, ওরা বদলা নেওয়ার চেষ্টা করবে এখন। তো এই কথা শোনার সাথে সাথে ওইখানে নকের মতো একটা সাউন্ড, হালকা, একদম হালকা নক। তো হুজুর ওনার দাদুকে মানে রিমিয়াপুর দাদুকে বললেন যে
আপনি গিয়ে একটু কথা বলেন, জাস্ট এতটুকু বলেন যে ভুল হয়েছে, আপনাদের ক্ষমা চেয়ে নেন। তো ওনার দাদু সেখানে গেলেন, গিয়ে বললেন যে দেখেন আপনি যেই আছেন বাইরে মানে ভেতরে, আমি আসলে সত্যি কথা বলে আমার নাতনির মাধ্যমে ভুল হয়েছে, আপনারা ওরে ক্ষমা করে দেন। আশা করি এইখানে আর কেউ কখনো আসবে না, আমি মানা করে দিতেছি সবাইকে, এখানে কেউ আসবে না, আপনারা এখানে থাকলে থাকেন। এরপরে দরজাটা এমন জোরে আবার শব্দ হলো, একটা পাটাতন দরজার খুলে পড়ে গেল। মনে হচ্ছে কেউ খুব ক্রোধে ভেতর থেকে দরজাটাকে লাথি দিয়ে ভেঙে ফেলেছে। কিন্তু ভেতরে যখন দেখা গেল, ভেতরে কেউ নেই, একেবারে এমটি, মানে ব্ল্যাঙ্ক একটা স্পেস, কোনো মানুষের কোনো চিহ্ন নেই। হুজুর পরে বললেন যে এটা আসলে আপনারা তো ক্ষমা চাইলেন, কোরআন খানি করান বা হচ্ছে মিলাদ মাহফিল দেন, কোরআন খতম করান, সমাধান হতে পারে। তো এরপরে ওনারা কোরআন খতম করালেন, তারপরে মাহফিল করালেন, অনেক কিছুই করালেন। বাট ওনাদেরকে রেকমেন্ড করা হলো, উর্মিয়া আন্টি এবং রিমা আপুকে রেকমেন্ড করা হলো ওনারা যেন গ্রামের বাড়ি থেকে শহরে চলে যায়, এখানে যেন না থাকে। তো ওনারা চলে আসার পরে কোরআন খানি সব কিছুই কমপ্লিট হলো। ইভেন ওনাদেরকে ওই যারা ঘরের ভিতরে অন্য জগতের যেই জিনিসগুলি ছিল, ওনাদেরকে বিভিন্ন টাইপের খাসি এগুলো অফার করা হয়, মানে উৎসর্গ বা স্যাক্রিফাইস আর কি যেটাকে বলা হয়। তো এর 3 দিন পরে দাদুর যেই খাসির যে খামার ছিল, সেই খামারের ভিতর থেকে 3টা খাসি, এবং 3টার কালার ছিল সাদা কালো, এই 3টা খাসিকে সেই রুমের মানে সেই গোলার পাশের রুমের সামনে, দরজার সামনে আর কি, মৃত অবস্থায় পাওয়া যায়। এবং এমনভাবে পাওয়া যায় যেন ওদের গলায় দড়িটা কেউ এত জোরে চাপ দিয়েছে চোকিংয়ের কারণে ওরা মারা গেছে, এবং গলার মধ্যে স্পষ্ট দড়ির দাগ। তো এই ঘটনা এখানেই শেষ হয়ে যাওয়ার মতো। কিন্তু এরপরে রিমা আপু তার বাসায় বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করতে স্টার্ট করলো। তো ওনাদের বাসাটা ছিল মেইনলি তখন আমলে 2 তলা বাসা ছিল, ওনারা 2 তলায় থাকতেন, কিন্তু কোনো রেলিং ছিল না। এমন ভাবের বাসা যে সামনে থেকে যদি কেউ বের হয়ে একটু পা হুড়কে যায়, তাহলে হয়তোবা রেলিং না থাকার কারণে পড়ে ব্যথা পেতে পারে, এরকম একটা বাসা। তো তখন আবার ওনার বড় বোনের মানে উর্মি আন্টির কিছু মানে মেডিকেল ট্রিটমেন্ট চলছিল, কারণ ওনার কিছু প্রবলেমের কারণে ট্রিটমেন্ট চলছিল। তো ওই টাইমে রিমা আন্টি হঠাৎ করে মানে রিমা আপু হঠাৎ করে দেখতে থাকেন রাতের বেলা ওনার রুমের চারপাশে 2টা টিকটিকি সবসময় মানে একটা লাইন ধরে ঘুরে বেড়ায়, এবং নির্দিষ্ট একটা সার্কেলিক ওয়েতে ঘুরে বেড়ায়। যেমন আমাদের মাথার উপরে যেমন ফ্যান ঘোরে, ওরকম টাইপের মাথার উপরে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, এবং চারপাশে সার্কেল করে ঘুরছে 2টা টিকটিকি। খুবই আনইউজুয়াল লাগে ওনার কাছে। তো উনি ওনার বড় বোনকে বিষয়টা জানান। ওনার বড় বোন বেশি একটা পাত্তা দেয় না, বলে যে তুমি এগুলো নিয়ে বেশি একটা চিন্তা করো না, কারণ টিকটিকি তো বাসায় থাকতেই পারে, এইটা নিয়ে এত ভাবার কিছু নাই, সো ডোন্ট বদার। তো আস্তে আস্তে প্রবলেমটা এরকম স্টার্ট হলো, উনি ঘরের ভেতরে আস্তে আস্তে কারো প্রেজেন্স পাওয়া স্টার্ট করলেন। তো উনি মাঝখানে দেখতে থাকলেন যে ওনার পরিবারের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলি নিয়ে মানে কেউ কিছু একটা দেখেছে বা কেউ কিছু দেখেনি, এই টাইপের বিষয়গুলো নিয়ে তাদের বাসায় ঝগড়া স্টার্ট হয় ওনাদের মা বাবার মধ্যে। ওনার মা একটা কথা বলেন যে আমি এখানে এটা দেখেছি, বাসায় প্রবলেম আছে, হয়তো বা আমাদের কোনো হুজুর ডাকা দরকার। কিন্তু হাজব্যান্ড এটা বিশ্বাস করেন না, মানে রিমাপুর বাবা এটা বিশ্বাস করেন না। এই কনফ্লিক্টের কারণে হাজব্যান্ড ওয়াইফ এখন আলাদা থাকতে শুরু করে। সেই ক্ষেত্রে রিমা আপু থাকা শুরু করেন ওনার বাবার সাথে, এবং ওনার বড় বোন উর্মিয়া আন্টি থাকা শুরু করে ওনার মার সাথে ডিফারেন্ট প্লেসে। তো এর মাঝখানে ওনার বাবা যখন সকালবেলা চাকরিতে যান কাজ করতে, তখন উনি মানে ঘুমের মধ্যে বিভিন্ন টাইপের ড্রিম দেখা স্টার্ট করলেন, যে ওই টিকটিকিগুলো হয়তোবা মানে টেলিপ্যাথির মাধ্যমে তাদের সাথে মানে ওনার সাথে কথা বলছে, লাইক তুই যেই কাজটা করেছিস এটা ভালো করিসনি, এটার ফল তোকে ভোগ করতে হবে, ভোগ দিয়ে কোনো কাজ হবে না, এই টাইপের খুবই ডিপ ভারি এবং মাল্টিপল ভোকাল ভয়েসে কথাবার্তাগুলো মানে ওনার সাথে বলা হয়। এরপর একদিন রাতের বেলা ওনার আব্বুর অফিসের কারণে একটা ট্রিপ ছিল, একটু বাইরে যেতে হবে শহরের 2 দিনের জন্যে। তো উনি যখন 2 দিনের জন্য বাইরে গেলেন, তখন রিমা আপু ওনার আম্মুকে কল করলেন যে আম্মু তুমি যদি আমার সাথে এসে একটু থাকো, আমার একটু ভালো লাগবে, আই উইল ফিল বেটার। কিন্তু উনি বললেন যে তোমার বড় বোনের তো শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, টিউমারের প্রবলেম ছিল ওনার কোমরের দিকে, তো এই কারণে অপারেশন করার দরকার এবং ওনার প্রপার কেয়ার দরকার। তো আন্টি তখন মানে ওনার আম্মু তখন আসতে পারেন নাই। তো উনি রাত্রেবেলা একা ঘুমিয়ে আছেন। হঠাৎ করে উনি দেখলেন ওনার যেই বারান্দার ডোরটা ক্র্যাক করে আস্তে আস্তে মানে কটকট একটা শব্দ করে ডোরটা খুলে গেল। তো ডোরটা খুলে যাওয়ার পরে উনি দেখলেন যে সেই টাইপের স্মোকি শ্যাডোস
যেগুলো উনি সেই গ্রামে দেখেছিলেন। 2টা শ্যাডো এরকম করে রুমের মধ্যে ঢুকলো এবং ঢোকার পরে উনি দেখলেন যে একটা শ্যাডো ওনার বিছানার পাশে এসে দাঁড়ালো এবং একটা শ্যাডো একবার ওনার মুখের কাছে চলে আসলো এবং তখন উনি দেখলেন যে ওই একটা শ্যাডো যে তার মুখের সামনে আসলো, ওই শ্যাডোর চেহারার এক সাইডে বা চোখের সাইডে লাল রক্তের মতো, এবং ওটা রিমা আপুর গলায় চাপ দিয়ে বলতেছে যে আমার চোখে তুই আঘাত করছিস, এটা আমার জন্য তেজাব ছিল, তো এই তেজাবে আমার মুখ পুড়ে গেছে, এখন এটার ফল তুই ভোগ করবি, আজীবন আমৃত্যু। তো ওনার ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভেঙে হঠাৎ করে দেখেন যে উনি ওনার বাসার গলির পাশের একটা পরিত্যক্ত জায়গায় পড়ে আছেন। তো উনি মোটামুটি অবাক হয়ে যান যে কী ব্যাপার, আমি এই জায়গায় কখন আসলাম, এখানে তো আমার থাকার কথা না, তো আমি এখানে কিভাবে আসলাম। এই চিন্তা করতে করতে উনি দেখলেন, মানে যখন উঠতে চাইলেন তখন দেখলেন ওনার গায়ে কোনো শক্তি নেই, ওনার পায়ে জখম, হাতে জখম, পিঠে জখম, সারা শরীরে জখম। তো আশেপাশে ওই টাইমে তখন মোটামুটি ফজরের আজান তো হয়ে গেছে এবং বাসার গলির পাশেই যেহেতু জায়গা, 2-1 মুরব্বী মুসল্লি তাকে দেখে চিনে ফেলেছিলেন এবং ওনারা বললেন যে মা তুমি এইখানে এই সময় কি করছো। উনি বললেন যে আমি আসলে হয়তোবা ঘুমের ঘরে চলে আসছি স্লিপ ওয়াকিংয়ের মাধ্যমে, আমি আসলে জানি না, কারণ আমার বাবাও তো ঘরে নাই, তো বাসা থেকে খুব বেশি একটা দূরে না হয় এই কথাটা মুরব্বীদের কাছে মোটামুটি কনভিনিয়েন্ট লাগে। তো ওনারা সবাই মিলে ধরে আপুকে বাসায় নিয়ে চলে যান এবং উনি যখন বাসায় গেলেন তখন ওনাদের পাশের বাসায় একটা আন্টি ছিল, যেই আন্টির কাজ ছিল এই 2টা দিন রিমা আপুকে কিছু খাবার রান্না করে দেওয়া। তো এই আন্টি দরজা নক করলেন। রিমা আপু তখন মোটামুটি ফ্রেশ হয়ে একটু চলাফেরার শক্তি পেলেন এবং উনি দরজা খুলে দেখলেন আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বললেন যে কী ব্যাপার রিমা, তুমি শুনলাম সকালবেলা নাকি ওই জায়গায় ওরকমভাবে পড়েছিলা। উনি বললেন আন্টি ভেতরে আসেন কথা বলি। তো উনি আন্টিকে সব কিছুই খুলে বলার চেষ্টা করছিলেন, বললেন যে আন্টি আমার তো এরকম এরকম প্রবলেম, বাট হঠাৎ করে ওনার আন্টি ওনাকে থামিয়ে দিলেন, বলে কি দাঁড়াও। তো উনি বললেন জি আন্টি বলেন। পরে বলে কি যে আন্টি বলতেছে তোমার এত বড় সাহস হয় কিভাবে, তুমি একা একা ওইখানে কেন গেলা, তুমি জানো না ওই জায়গাটা আমাদের ছিল, তুমি ভুল করেছো এবং এটার মাসুল তোমাকে দিতে হবে। এবং খুবই মানে বাজ খায় একটা গলায় লাইক অর্ডার করতেছে ওনাকে যে কেন গেছো, শাস্তি এবার পেতে হবে, মানে খুবই মানে জাঁকজমকপূর্ণ একটা ভয়েসে খুবই ভারীভাবে সে কথাটা বলল। তো এই কথা বলে আন্টি সেখান থেকে চলে গেল। 2 মিনিট পরে আবার সেই দরজার মধ্যে নক। তো এবার যখন উনি দরজা খুললেন দেখলেন আন্টি আবার দাঁড়িয়েছে এবং হাতে বিরিয়ানির প্লেট। উনি তখন বললেন আন্টি আপনি না একটু আগে এখান থেকে গেলেন। আন্টি তখন একটা হাসি মুখে ধমক দিয়ে বললেন যে ধুর পাগলি, আমি কখন আসলাম, আমি না বিরিয়ানি রান্না করতেছিলাম, নাও বিরিয়ানি খাও। বিরিয়ানির প্লেটটা দিয়ে আন্টি চলে গেলেন। তো আপু চিন্তা করতেছে আমার কি মানে সিভিয়ার হ্যালুসিনেশন হচ্ছে না কি, আমি তো আসলে বুঝতে পারছি না, তো আমার কি করা উচিত। উনি তখন বিরিয়ানি খেতে খেতে ওনার আম্মুকে ফোন করলেন। আম্মুকে উনি কথা বলতেই যাবেন তখন উনি শুনতে পারলেন দরজায় আবার নক। তো উনি আম্মুকে করা ফোনটা কেটে দিলেন। তো ফোন কেটে দেওয়ার পরে মানে ল্যান্ডলাইনের ফোন আর কি, তখন তো আসলে মুঠোফোনের যুগ ছিল না, ল্যান্ডলাইনের কানেকশন ছিল। তো ল্যান্ডলাইনে উনি ফোনটা কেটে বাহিরের দিকে আবার গেলেন গেট খুলতে। গেট খুলে দেখেন এবার আন্টির যেই মানে মেয়ে আফরিন আপু, ওই আফরিন আপু বাহিরে দাঁড়িয়ে। তো আফরিন আপু মানে মানে রিমি আপুকে জিজ্ঞেস করলেন যে তুমি কি খাওয়া দাওয়া করতেছো, আম্মু খাবার কি আরও পাঠাবে নাকি বাইরে থেকে কিনে আনছো। উনি তখন বললেন যে আমি বাইরে থেকে খাবার কেন কিনে আনবো, আপনার আম্মু আমাকে খাবার দিয়ে গেল, আন্টি তো আসছিল একটু আগে। তো আফরিন আপু একটু ধমক দিলেন এবার যে তুমি কি পাগল হয়েছো নাকি, আম্মু তো অসুস্থ, আম্মু তো রান্নাই করতে পারেনি আজকে, এই কারণে তোমাকে বলতে আসছিলাম যে আম্মু খাবার পাঠাবে, রান্না করবে নাকি আমরা বাইরে গিয়ে খাবো। উনি তখন মোটামুটি ভালো কনফিউজ যেটা কি হচ্ছে। আন্টি আসলো, কথা বললো, খাবার দিয়ে গেল, এখন আবার বলতেছে খাবার দেয় নাই। তো উনি মুখের উপরে আফরিন আপুর মুখের উপরে দরজাটা বন্ধ করে রুমে আসলেন এবং বিরিয়ানিটার সামনে দেখুন আর খেলেন না, উনি ওইটাকে একটা ট্র্যাশ ক্যানে ফেলে দিলেন। এবং এরপর ওনার আম্মুকে ফোন করলেন ল্যান্ডলাইনে। ফোন করার পরে বলতেছে যে আম্মু আমার তো এরকম এরকম প্রবলেম হচ্ছে, আমি আসলে কি করতে পারি, আমি আসলে বুঝতেছি না কিছু, তো আমাকে একটু হেল্প করো। তো ওনার আম্মু বলতেছে কি যে তুমি কি পাগল হইছো। এরপরে রিমা আপু একটু অবাক হয়ে যায়, আমি আম্মুকে এই কথা বললাম, আম্মু আমাকে পাগল হয়েছি কিনা এটা কেন বললো। তখন আন্টিকে যখন জিজ্ঞেস করলেন যে আম্মু তুমি এই কথা কেন বললা, তখন আন্টি বলতেছে যে তুমি জানো না আমি তোমার আব্বুর সাথে তোমার বোনকে নিয়ে হাসপাতালে আসছি, কালকে রাত্রেবেলা না কথা হইলো, এখন কীভাবে আসবো, কি কথা বলো, এগুলো তো আমি জানতাম।
তখন রিমা আপু বলে কি যে আব্বু আর তুমি একসাথে কি করতেছো? তখন রিমা আপুর আম্মু বলে যে আব্বু আর আমি একসাথে কি করতেছি মানে তুমি কি বলো এই ধরনের কথাবার্তা? তোমার আব্বু আর আমি তো একসাথেই থাকি। কেন তোমার আব্বু তোমাকে বলে আসে নাই যে উনি তোমার বোনকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে? তখন উনি চিন্তা করলেন যে আব্বু তো আমাকে বললো যে আব্বু ট্রিপে যাচ্ছে, বিজনেস ট্রিপ বা মানে অফিসের কোনো একটা অফিসিয়াল কাজে, তো কি ব্যাপার বুঝতে পারছি না। তো উনি মোটামুটি ভালো কনফিউজড হয়ে ফোনটা কেটে দিলেন এবং ভাবতে শুরু করলেন যে আমার সাথে আসলে কি হচ্ছে। এরপর উনি ডক্টরের কাছে গেলেন। সেই দিনই ডক্টর বলল যে আপনার হয়তো বা সিভিয়ার কোনো একটা মেন্টাল কন্ডিশন আছে, সো আমরা এটাকে চেক করব অ্যান্ড কিছু টেস্ট করব। তো সেদিনই টেস্ট করা হলো এবং টেস্ট করার পরে মোটামুটি ওনার সব রিপোর্টই নর্মাল। বাট তারপরেও ডাক্তার বলল যে যেহেতু আপনি বললেন যে আপনার প্যারেন্টস মোটামুটি একটা সেপারেশনের পর্যায়ে, সো এইটার একটা নেগেটিভ ডিপ্রেসিভ ইফেক্ট আপনার উপরে হয়তো বা পড়তে পারে। সো সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু অ্যান্টি ডিপ্রেসিং পিলস এবং অ্যান্টি অ্যাংজাইটি পিল আমি আপনাকে দিচ্ছি, এটা কন্টিনিউ করে আপনি দেখেন। তো সেই ক্ষেত্রে উনি এই জিনিসগুলো কন্টিনিউ করতে থাকলেন। মোটামুটি 1-1.5 সপ্তাহ পার হলো। ওনার মা বাবা দুইজনেই ঘরে চলে আসলো। উনি দেখতে পারলেন যে ওনার মা বাবা মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়াঝাটি করে, কিন্তু এই যে বিষয়টা যে ওনার মা বাবা আলাদা থাকে, ওনার বোন আলাদা থাকে, এই জিনিসটা আসলে ওনার বিভ্রম নাকি আসলেই হয়েছিল, এইটা উর্মি আপু মানে উর্মি আন্টি আমাকে তখনও এনশিওর করতে পারেননি। কারণ ওনার উর্মি আন্টির ভাষ্য মতে ওনার মা বাবা সেপারেট তো হয়েছিল, বাট 1-2 দিনের জন্য রাগ করে, ম্যাক্সিমাম কাপলের মধ্যে এই জিনিসটা হয়, বাট এটা ওরকম কোনো কিছু ছিল না যে একেবারে আলাদা হয়ে গেছে। তো এরপরে উর্মি আন্টি বললেন যে রিমা আপুর আরও মাঝখানে কিছু প্রবলেম হওয়া স্টার্ট করে। লাইক উনি পিলসগুলো তো নিচ্ছিলেন, কিন্তু ওনার আসলে এই পিলসগুলো নিয়ে কোনো কাজ হচ্ছিল না। উনি সবসময়ই উর্মি আপুর কাছে এসে কমপ্লেন্ট করতেন যে আপু আমার রুমের মধ্যে আমি এই টিকটিকিগুলো আবার দেখতেছি, ওই স্মোকি শ্যাডোগুলো আবার দেখতেছি, এবং দেখো আমার হাতের মধ্যে আমার গায়ের মধ্যে এরকম ধরার ছাপ, সাপের কামড়ের দাগ। এবং উনি দেখাতেনও ওনার হাতের তালুর উপরে, গলার পাশে, তারপরে পিঠে সাপের কামড়ের দাগের মতো 2টা দাগের মানে দাঁতের দাগ পাওয়া যেত সবসময়, এবং ওখান থেকে রক্ত পর্যন্ত বের হতো। একটা মানুষের গায়ে এরকম দাগ, এটা কতটুকু একটা ভয়ানক অবস্থা, সেটা যদি কেউ সরাসরি না দেখে হয়তো বুঝতে পারবে না। তো এই মোমেন্টের পরে আস্তে আস্তে ওনারা কিছুটা রিয়ালাইজ করতে স্টার্ট করেন যে মেবি ওর সাথে কোনো একটা প্রবলেম হচ্ছে। তো যে আন্টি ওনাকে খাবার দিতেন রেগুলার প্রায় সময়ই, ওনারা বাসায় না থাকলে ওই আন্টির সাথে কথা বলা হলো। আন্টি তখন এতটুকু এনশিওর করলেন যে না, এরকম কোনো ঘটনা হয় নাই, রিমার সাথে এরকম কোনো ঘটনা আমরা ঘটাই নাই বা কেউই ঘটায় নাই। সো ও যেটা বলতেছে এটা মেবি ওর হ্যালুসিনেশন। তো ওনাকে আবার ডাক্তার দেখানো হলো, আবার ট্রিটমেন্ট করানো হলো। এরপরে ওনার আব্বু লাস্ট টাইমে বিশ্বাস করতে বাধ্য হলেন যে আসলেই রিমা আপুর সাথে কোনো একটা প্রবলেম হচ্ছে। লাইক একদিন রাতের বেলা সবাই ঘুমাচ্ছেন, ওই টাইমে হঠাৎ করে ওনাদের হাজব্যান্ড ওয়াইফের রুমে দরজাটা হঠাৎ করে ওই যে আগের মতো রিমা আপুর দরজা যেভাবে খুলে যায় বারান্দার, ক্র্যাক করে মানে ক্র্যাঙ্কি একটা কটকট শব্দে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পরে উনি দেখলেন 2টা শ্যাডো স্মোক রুমের ভেতরে এন্ট্রি নিল, এবং উনি দোয়া পড়তে চাচ্ছেন কিন্তু পারছেন না। একটা জিনিস মানে একটা শ্যাডো তার পাশে দাঁড়ালো এবং একটা দাঁড়ালো ওনার ওয়াইফের পাশে, মানে উর্মি আন্টির আম্মুর পাশে। দাঁড়ানোর পরে একটা শ্যাডো কী করলো, উর্মি আন্টির মার গলা টিপে ধরতেছে, এবং আরেকটা কি করতেছে, কথা বলার চেষ্টা করতেছে, লাইক যে কোনো জায়গায় যেন যাওয়া না হয়। কারণ এতদিনে উর্মি আন্টির আব্বু ডিসাইড করে ফেলেছিলেন যে উনি একটা কবিরাজের কাছে যাবেন বা হুজুরের কাছে যাবেন। তো ওই টাইমে হঠাৎ করে যখন ওনার ঘুম ভেঙে যায়, উনি চিৎকার শুনে ওনার ঘুমটা ভাঙে, রিমি আপুর রুম থেকে চিৎকার আসে। তো গিয়ে দেখেন যে উনি ওনার নিজের চুল টেনে ছিঁড়ছে, এবং পায়ের যে মানে পাতাগুলি মানে নখ, ওনার হাতের নখ দিয়ে পায়ের নখের ভেতরে ঢুকে উনি টান দিয়ে নখ পর্যন্ত উপরে ফেলতেছেন, এবং বলতেছেন যে আমার শরীরে খুব ব্যথা করতেছে, আমার গায়ে মনে হয় অ্যাসিড ফেঁকে মারছে, আমার খুব কষ্ট হচ্ছে। এবং এটাও দেখতে পারলেন যে ওনার শরীরে সাপের কামড়ের মতো দাগ, গলার মধ্যে দাগ চোকিংয়ের, গালের মধ্যে চড় দেওয়ার দাগ, এবং চোখের এক পাশে রক্ত জমাট বাঁধা। তিনি চিৎকার করতে কথা বলতেছিলেন। ওনাকে যখন ওনার আব্বু বললেন যে রিমি তুমি আয়াতুল কুরসি পড়ো, তখন উনি আয়াতুল কুরসি পড়তে পারতেছিলেন না। তো উর্মি আন্টি আমাকে বলে যে রিমি তখন এমন একটা অবস্থায় ছিল, ও খুব লজ্জিত ছিল, কারণ ও আয়াতুল কুরসি তখনও মুখস্থ করে নাই। যে দোয়া পারতো সেই দোয়াই পড়া স্টার্ট করছিল। মোটামুটি ফজর পর্যন্ত এই ঝামেলা চলার পরে উনি কিছুটা স্বাভাবিক হলেন। এরপরে সেদিন একটা হুজুরকে কল করা হয়, স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে আবার কল করা হয়। উনি আসেন
উনি এসে বলেন কি যে এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলি এইখানকার প্রবলেম না, এগুলো সে তার সাথে নিয়ে আসছে। কারণ মাঝখানে ওনারা কয়েকবার বাসা চেঞ্জ করেছিলেন, কিন্তু এই প্রবলেমটা তখনও ছিল। সো কেউ হয়তো বা এই প্রবলেমটাকে নিয়ে আসছে, বা উনি হয়তো বা নিয়ে আসছেন। এখন মাঝখানে আর কোনো প্রবলেম হয়েছিল কিনা বা এমন কোনো জিন ঘটিত সমস্যা ছিল কিনা, এইটা হুজুর জানতে চান। তখন কথায় কথায় উঠে আসে দাদু বাড়ির সেই ইনসিডেন্টের কথা। তো যখন সেই দাদু বাড়ির ইনসিডেন্ট হুজুর জানতে পারে, তখন বলে কি ওইখানে আপনারা যান, আমিও যাই আপনাদের সাথে, কথা বলে দেখি। যখন ওনার দাদুর সাথে গ্রামে গিয়ে এই সমস্ত বিষয়ে কথা বলা হয়, তখন ওনার দাদু বলেন কি যে আমি তো আসলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি একটা জানি না, তবে আমার আব্বু আমাকে সবসময় বলতো যে ওই যেই বন্ধ ঘরটা আছে ওইখানে কখনো যাবে না, ওইখানে মাঝে মাঝে খাবার দিবা কিন্তু কখনো যাবে না। আমরা তো আসলে খাবার দিই না, কিন্তু ওখানে কখনো যাই না, এখন ওইখানে কী আছে না আছে সেটা তো জানি না। এরপরে ওনারা খুঁজে বের করেন, মানে ওনাদের ফ্যামিলির ভেতরে সব থেকে প্রবীণ মানুষ যখন সে ছিলেন, ওনার মানে উর্মি আন্টির দাদুর চাচাতো বোন, মানে চাচাতো ভাইয়ের ওয়াইফ, উনি তখন খুবই বৃদ্ধ ছিলেন। ওনার কাছে জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনা সম্পর্কে উনি কিছু জানেন কি না। উনি তখন বলেন যে এই রিমা আপুর দাদার যে বাবা ছিলেন, উনি খুবই পরহেজগার একজন মানুষ ছিলেন, এবং ওনার সাথে ভালো প্রকৃতির কয়েকজন জিন ছিল। উনি মারা যাওয়ার আগে তাদেরকে বলা হয় যে তোমরা এই রুমের ভেতরে থাকবা, কিন্তু রুম থেকে কখনো বাহিরে যাবা না, কাউকে কখনো বিরক্ত করবা না। যদি কখনো বিরক্ত করো সেটার জন্য তোমরা আল্লাহর কাছে বাধা থাকবা, তোমাদেরকেও কেউ বিরক্ত করবে না। তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হয়। আর রিমি আপু মজার ছলে যখন ওইখানে যান, এবং যতক্ষণ না পর্যন্ত ধানগুলি হাতে নিয়ে উনি ছুঁড়ে না মারেন ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু ছুঁড়ে মারাটা ছিল ওনার সব থেকে বড় অপরাধ। কারণ ওই জিনিসটার কারণে সেই একটা জিনের বাচ্চা হয়তো বা হার্ট হয়ে যায়। তো হুজুরকে তখন জিজ্ঞাসা করা হয়, হুজুর সবই তো শুনলেন, এখন এটা কি করা যায় আমাকে একটু বলবেন। তো হুজুর তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে বললেন কি যে আমরা কোরআনখানি আবার করাবো, এবং তাদের কাছে অফিসিয়ালি সুন্দর করে আমরা মাফ চাবো, তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে যেন আমাদের সাথে এই ধরনের ঘটনা না করা হয়, তারা কী চায় সেটাও জানার চেষ্টা করব। তো ওই টাইমে যখন ওনারা কোরআন খানি করা স্টার্ট করলেন, রিমি আপু যেই রুমে ছিলেন ওই রুম থেকে চিৎকারের আওয়াজ আসতেছে বাচ্চাদের। তো যখন রুমের ভেতরে গেলেন তখন দেখলেন যে রিমা আপু মোটামুটি পজেসড, ওনার ভেতরে জিনের ভর। হুজুর জিনের সাথে কথা বললেন এবং জিন বলল যে আমাকে আমার ছেলে ওই জায়গায় সবসময় থাকতো এবং ওখানে সে খেলা করতো। ও যখন ধানের বীজগুলো ছুঁড়ে মারে, আমার ছেলের ছোট এবং ওর চোখে তখন বিধে যায়, ওগুলি অনেক জোরে ছুঁড়ে মারার কারণে বিধে যায়, তোর চোখটা নষ্ট হয়ে যায়, এবং আমার এই ছেলের চোখের ভরপাই কে করবে? অ্যান্ড আমরা বিশেষ করে নাই ফর নাই, সো আমি এই মেয়েটাকে বাঁচতে দিব না। হুজুর অনেক তদবির করে, বলে যে তোমরা তো ভালোর জন্য ছিলা, তোমরা কেন এমন করবা? পরে বলি কি আমরা তো ভালো ছিলামই, এখনও ভালো আছি, কিন্তু প্রতিশোধ আমরা নিব। কোনোভাবেই মানলো না, কোনোভাবেই না। অনেক চেষ্টা করা হলো, বাট ওই জিনগুলি কখনোই মানলো না। তো হুজুর বললেন যে যদি এভাবে না মানে তাহলে তো আমাদেরই কিছু করতে হবে। তাবিজ কবজ অনেক কিছুই করা হলো। প্রতিদিন মানে ওনাদের বলা হলো যে তোমরা মাংস খাবা না, তোমরা এই টাইপের ডাল খাবা না, তোমরা এই টাইপের মশলা খাবা না, এরকম বিভিন্ন টাইপের জিনিসপত্র। এই জিনিসগুলো করার 1 সপ্তাহের মধ্যে সব কিছু ঠিকঠাক। সবাই ভাবলো সব ঠিকঠাক হয়ে গেছে। 3-4 দিন পর হঠাৎ করে রিমা আপু দুপুরবেলার দিকে মানে সবার সাথে বসে বসে পত্রিকা পড়ছিলেন, ওই টাইমে উনি হঠাৎ করে চিৎকার দিয়ে ওনার মাথা ধরে ফেললেন, ধরে বলতেছেন যে ওই যে টিকটিকি আসতেছে, ওই যে ধোঁয়া আসতেছে, আমার ভেতরে আসতেছে, আমার খুব কষ্ট হচ্ছে মাথায়। তো হঠাৎ করে ওনার আম্মু দেখলেন যে ওনার নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং কান দিয়ে রক্ত বের হচ্ছে। তো ওনাকে হাসপাতালে নেওয়া হলো। আনফর্চুনেটলি কর্তব্যরত চিকিৎসক ওনাকে তখন মৃত ঘোষণা করে। রাস্তায় আসার পথেই ওনার মৃত্যু হয়ে যায়। তো উর্মি আন্টি এই ঘটনাটি আমাকে বলেছেন এবং বলেছেন যে এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল কোনো ঘটনা নাকি আসলেই কোনো হরর ঘটনা, এই জিনিসটা তোমরা ডিসাইড করো। আর তোমরা যেই জায়গায় শেয়ার করবা ভূত.com-এর মতো একটা শোতে, এত বড় একটা শোতে, সেই জায়গার মানুষেরাই না হয় ডিসাইড করবে যে আমার বোনের ভুলটা আসলে কী ছিল, বা ওর মৃত্যুটা আসলে কি কোনো প্যারানর্মাল মৃত্যু, নাকি ইট ওয়াজ এ ক্লিয়ার কেস অফ মেডিকেল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম আর মেন্টাল ইস্যু। তো এই কথা বলেই উনি আসলে ঘটনাটা শেষ করেছেন। থ্যাংক ইউ সবাইকে।
ধন্যবাদ সাবিত আলম আপনাকেও। যদি হচ্ছে মানে কি বলবো, যে বিদায় নেবার আগে আমাদের লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি লিসনারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবসময় ভূত.com-এর সাথে যেভাবে ছিলেন সেভাবে এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, বিকজ আপনারাই আমাদের অনুপ্রেরণা এবং আপনারা আছেন বলেই আমরা এতটুকু জার্নি করে আজকে আসতে পারছি এবং ভবিষ্যতেও আপনাদের সকলের সাথেই থাকতে চাই যে আমরা এত দূরে একটা জার্নি করব ভূত.com নিয়ে, এই ভৌতিক জগৎটা নিয়ে, এবং এই জার্নিতে আপনারা আমাদের সাথে পার্ট থাকবেন এবং আমরাও সবসময় যেন আপনাদের সাথে পার্ট হিসেবে থাকতে পারি সেই দোয়াই করবেন। থ্যাংক ইউ সবাই। ওকে, ধন্যবাদ সাবিত আলম আপনাকে। অনেক কষ্ট করে আপনি দূর থেকে এসেছেন এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন, সেজন্য আপনি আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আরও একবার আপনাকে ধন্যবাদ জানাই, সেই সাথে যারা শুনছেন এতক্ষণ পর্যন্ত তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের আজকের এই এপিসোডটি আপনারা এনজয় করছেন এবং এখন যেটা করতে চাই সরাসরি আমরা রোমানকে আমন্ত্রণ জানাতে চাই, এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি বিশেষভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, এবং সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করব। এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। এখানেও আপনারা আশা করছি যে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রোমান। রোমান, কেমন আছেন আপনি? এবং এই মুহূর্তে আপনি তো ঢাকাতেই থাকেন। আগে এক সময় আমার এখনও মনে পড়ছে যে রাজশাহীতে আমরা গিয়েছিলাম এবং সেইখানে গিয়েও আমরা আপনার একটা ঘটনা আমরা ধারণ করেছিলাম এবং সেখানে আপনি একটা রেস্টুরেন্টে বসে আমাকে একটা ঘটনা সরাসরি শুনিয়েছিলেন। তারপরে তো মানে মাঝখানে আপনার একটু ব্যস্ততা বেড়ে গেল, তারপরে আপনি আবারও নিয়মিত হলেন এবং এখন আমি এই মুহূর্তে বলে দিই লিসেনার, আমরা কয়েকদিন আগে আসাম থেকে একজন ভদ্রলোক তিনি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, যেই ঘটনা নিয়ে রোমান এখন কাজ করছেন, রেগুলার তার সাথে যোগাযোগ করছেন এবং তার কাছ থেকে ঘটনাটা সংগ্রহ করছেন। বিশাল ইতিহাস সেটা, এবং এই মাসের মধ্যেই আশা করছি তার এই ঘটনা সংগ্রহ করাটা কমপ্লিট হয়ে যাবে। রোমান, কেমন লাগছে আজকে স্টুডিওতে এসে সবার সাথে? এই যে সাবিত সিফাত তো প্রথমবারের মতো, আমি জানি যে আপনি অনেক ক্লোজ সাবিত সিফাতের সাথে, আজকে প্রথম স্টুডিওতে একসঙ্গে ঘটনা শেয়ার করছেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে অনেক দিন পরে তাদের সাথে দেখা হলো। সত্যি বলতে মানে তাদের সাথে আমি যতটা ক্লোজ, হয়তোবা ভূত.com-এ আরও যারা আছেন, আমার যারা কলিগ বলবো না, আসলে আমার ভাই, বড় ভাই বা বন্ধু এরকম, মানে তাদের সাথে আমার সম্পর্কটা। তো তাদের মধ্যে আসলে সাবিত সিফাত ভাই খুবই ক্লোজ, তারা দুজনেই আমার খুব ক্লোজ। তো অনেকদিন পরে আসলে তাদের সাথে আমার দেখা হয়েছে আজকে। ভূত.com টিমটা হয়তোবা ওই যে তুষার ভাই নাই আমাদের সাথে আজকে, উনি বাইরে একটা কাজে ব্যস্ত, তো আমরা তাকে মিস করতেছি। বাট যতটুকুই পসিবল হয়েছে আমরা সবাই মিলে একত্রিত হতে পেরেছি, এটা আমার কাছে মানে অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে। সো সবাইকেই আসলে ধন্যবাদ, এতটা কষ্ট করে তারা এতটা দূর এসছেন অ্যান্ড আপনাদের সাথে, আমাদের লিসেনারদের সাথে তাদের মূল্যবান সময়গুলো দিচ্ছেন। সো দ্যাটস ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। রোমান, আজকে যে ঘটনাটা বলবেন, এই ঘটনাটা আপনি কীভাবে সংগ্রহ করেছেন বা কোথা থেকে পেয়েছেন, এবং ঘটনাটা কী নিয়ে যদি একটু বলতেন শুরুতে। আচ্ছা, আমি প্রথমে আসামের ওই বিষয়টা থেকে শুরু করি, যে আসামের যিনি আমাদের সাথে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছিলেন, ওনার নাম হচ্ছে আয়নাল সাহেব। তো মেইনলি শেগুফতা আপু আমাকে এই বিষয়টাতে খুব হেল্প করেছেন এবং আমিও ওনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আজকের ঘটনাটা আমি ইমতিয়াজ সাহেব নামে একজনের কাছ থেকে কালেক্ট করেছি এবং ওনার বাসা হচ্ছে চিটাগাং। তো উনি কিছুদিন আগে আমাদেরই আরেকজন মডারেটরের সাথে ঘটনাটা শেয়ার করেছিলেন এবং আমরা ডিসকাস করার পরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আজকে তাহলে আমরা এটা অন এয়ার করতে পারি কিনা। তো সেই ভিত্তিতেই আর কি। তাহলে আমরা শুরু করি আমরা ইমতিয়াজ সাহেবের ঘটনা, যিনি সংগ্রহ করেছেন আপনি এবং যিনি ঘটনাটি শেয়ার করেছেন আপনার সাথে চিটাগং থেকে। তো চলুন আমরা কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ওকে, ঘটনাটা যুদ্ধর সময়ে আর কি, 1971 সালের শুরুর দিকে। ইমতিয়াজ সাহেবের যিনি দাদা ছিলেন, ওনারা মোটামুটি বেশ ভালো একটা পর্যায়ে ছিলেন যখন যুদ্ধ মানে শুরু হয়নি। ওই মোমেন্টটাতে তারা বেশ ভালো একটা পরিবার মানে বিলং করতেন আর কি। তো যুদ্ধ চলাকালীন তারা আসলে নিজেদের জীবন বাঁচাতেই দেশের বাইরে চলে যান, ভারতে তারা চলে যান এবং ফুল ফ্যামিলি নিয়েই চলে যান। সেখানে তার ওয়াইফ ছিল, তার বাবা মা এবং তিনি নিজে, মানে তার দাদার কথা বলছি আমি। তো তারা ভারত থেকে মোটামুটি যুদ্ধ শেষ হওয়ারও প্রায় বছরখানেক পরে দেশে ফিরে আসেন। সেই সময়টাতে ভারতে যখন তারা ছিলেন, নিজেদের জীবিকা নির্বাহের জন্য
বিভিন্ন কাজে তারা যুক্ত ছিলেন এবং আয় রোজগার করেছেন। তো দেশে আসার পরে হয়তোবা সে সময় যে সরকারটা ছিল তাদের কোনো একটা ডিলিংস ছিল তাদের হয়তোবা, যে ইন্ডিয়া থেকে তারা যে অর্থটা উপার্জন করে এসছে বা তাদের যে সয় সম্পত্তিটা আছে সেটার বিনিময়ে বাংলাদেশে তাদেরকে একটা জায়গা, জমি এবং থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। তো ওনারাও সেই এগ্রিমেন্টে রাজি হয়ে যান এবং সেখানে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা বাড়ি, একটা থাকার জায়গা, মেইনলি কিছু জমি জমা দেওয়া হয় আর কি, সেই অর্থের বিনিময়ে বা সেই সম্পদের বিনিময়ে। তো পরবর্তীতে তারা সেখানে যান। প্রথমবার যখন সেই বাড়িতে যান তারা দেখতে পান বাড়িটা বেশ বড় একটা বাড়ি, দোতলা একটা বাড়ি, এবং ভেতরে ঢোকার পরেই তারা বুঝতে পারেন যে এই বাড়িতে হয়তোবা হিন্দু কোনো লোক বসবাস করতেন। তো শুরুতে তারা বাড়িতে ভেতরে গিয়ে আসলে স্বাভাবিকভাবেই যেরকম ময়লা ধুলোবালি অবস্থায় থাকে, এতদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সরকারিভাবে তাদেরকে সেটা হ্যান্ডওভার করা হয়। তো তারা মানে প্রথমেই আর কি সেই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে যান এবং তারা যখন দেশে ফিরে আসেন সে সময় আসলে মানে ইমতিয়াজ সাহেবের যিনি দাদা, তার মানে বাবা মা আর কি, যাদেরকে নিয়ে তিনি ইন্ডিয়া গিয়েছিলেন, তারা বেঁচে ছিলেন না। তো যখন ফিরে আসেন তখন ইমতিয়াজ সাহেবের দাদা এবং তার দাদি ফিরে আসেন। তো যাই হোক, তারা সেগুলো ক্লিন করতে থাকেন এবং বাড়ির উঠোনটাও পরিষ্কার করেন। বাড়িটা বেশ বড় হওয়ার কারণে বাড়ির পেছন সাইডটা মোটামুটি ফাঁকা, অনেকখানি ফাঁকা জায়গা ছিল এবং কিছু গাছগাছালি ওই জায়গাতেই ছিল। তো সব কিছু ক্লিন করার পরে যখন তারা সেই পেছন দিকটাতে যান বাড়ির, তো সেখান থেকে খুব দুর্গন্ধ আসছিল আর কি, অনেক মানে প্রচণ্ড রকমের দুর্গন্ধ সেখান থেকে বেরোচ্ছিল। তো তার দাদি শুরুতেই সেখানে যান এবং সেগুলো পরিষ্কার করতে থাকেন। বাট কিছুক্ষণ পরেই তার দাদির মাথা ব্যথা শুরু করে। উনি কিছুক্ষণ সেটা অ্যাভয়েড করেন এবং কাজগুলো করতে থাকেন, বাট প্রচণ্ড পরিমাণে যখন সেই ব্যথাটা বেড়ে যায় উনি বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে ওনার হাজব্যান্ডকে বলেন যে আসলে আমি একটু অসুস্থ বোধ করছি, আজকে এই কাজগুলো করতে পারবো না, আমি কিছুটা রেস্ট নিই। তো ওনার হাজব্যান্ড ওনাকে কিছু ট্রিটমেন্ট দেন, নিজেই কিছু খাবার দাবার নিয়ে আসেন এবং তার হাত পা মাথা সব কিছু টিপে দেন যেন উনি একটু রিল্যাক্স ফিল করেন। তো যাই হোক, ওই দিনের মতো ঘটনা চুকে যায়। অ্যান্ড পরবর্তী দিনে বাড়ির ভেতর থেকে ওনারা বুঝতে পারছিলেন যে বাড়ির পেছন সাইডটা থেকে দুর্গন্ধটা ঘরের ভেতরে ঢুকছে এবং সেটা দিন দিন বাড়ছে। তিনি যখন ওখানে যান, ওখানে দেখেন যে অনেক শুকনো পাতা পড়ে আছে, গতদিন সেটা ছিল না, এবং গাছগুলোর পাতা সেভাবে শুকিয়ে যায়নি যেটা ঝরে পড়বে সেই জায়গাতে, বাট অনেক শুকনো পাতা আছে। উনি ধীরে ধীরে সেটা পরিষ্কার করা শুরু করেন এবং হঠাৎ করেই মানে তিনি তার পায়ের নিচে গরম কিছু অনুভব করেন, মানে মনে হচ্ছিল যে মাটিটা গরম। কখনো এরকম হয় না যে আমরা যখন মাটির চুলোয় রান্না করি এবং তার আশেপাশে যখন আমরা দাঁড়িয়ে থাকি, যদি খালি পায়ে দাঁড়াই আমরা বুঝতে পারি যে মাটির আশেপাশটা একটু গরম হয়ে আছে। তো উনি এরকম ফিল করছিলেন। অ্যান্ড ধীরে 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 উনি এটা ইগনোর করে নিজের কাজগুলো করতে শুরু করেন এবং সেই যে মাথা ব্যথাটা সেটা আবার নতুন করে চারা দেয়। তো পরবর্তীতে উনি ফিরে আসেন, কিছুক্ষণ রেস্ট করেন এবং মাথা ব্যথাটা কমে যায়। দেন উনি করেন কি, ওনার জুতো জোড়া নিয়ে উনি সেখানে চলে যান এবং জুতো পরে উনি ওনার কাজ শুরু করেন। তো জুতো পরে যখন কাজ করছিলেন ওনার সেই ফিলিংসটা ছিল না যে গরম অনুভব হচ্ছে বা এরকম কিছু। তো উনি মোটামুটি হালকা পাতলা কাজ করে ধীরে ধীরে মাথা ব্যথাটা যখন বাড়তে শুরু করে উনি আবার ফিরে আসেন। এভাবে মোটামুটি 2-3 দিন যায় এবং 3-4 দিন পরে চতুর্থ দিন উনি যখন আবার ওই জায়গাতে যান, এবার মনে হচ্ছিল যে মাটির নিচে গরম কেউ কয়লা রেখে দিয়েছে এবং প্রচণ্ড রকমের গরম। তো উনি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। সেদিন মাথা ব্যথার কোনো সমস্যা হয়নি, বাট উনি অনেকক্ষণ চেষ্টা করার পরে আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। উনি ফিরে আসেন, ঘণ্টাখানেক পরে আবার সেখানে যান এবং প্রচণ্ড পরিমাণে গরম তিনি অনুভব করেন, যেটা আসলে পসিবল ছিল না, কারণ সেটা ছিল শীতকাল। তো শীতকালে এরকম কিছু অনুভব উনি করবেন সেটা বুঝতে পারেননি এবং উনি আবার সেই জুতো জোড়া নিয়ে এসে ওখানে পরিষ্কার করতে শুরু করেন এবং হুট করে তার মাথা ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। মানে সেটা তিনি এক্সপেক্ট করেননি, বা বিগত এই 3-4 দিনে তার সেরকম কোনো প্রবলেম হয়নি। উনি ফিরে আসেন, ওনার হাজব্যান্ডকে বলেন যে আসলে আমি প্রতিদিনই যখন ওই জায়গাটাতে যাচ্ছি আমার এই ধরনের সমস্যা হচ্ছে এবং আজকে আমি মনে হচ্ছিল যে কয়লার উপরে দাঁড়িয়ে আছি, গরম কয়লা। তো ওনার হাজব্যান্ড বলেন যে ঠিক আছে, তাহলে ওই জায়গাটা আপাতত পরিষ্কার করার প্রয়োজন নেই, যতটুকু পরিষ্কার করেছো হয়তো বা চলে যাবে, দুর্গন্ধগুলো চলে যাবে। তো এইভাবে মোটামুটি সপ্তাহখানেক যেতে থাকে এবং মানে মোটামুটি গন্ধগুলোও আর ছিল না, দুর্গন্ধগুলো ছিল না। তো উনি 1 সপ্তাহ পরে
হঠাৎ করে রাতের বেলা তখন বাড়িতে ওনার হাজবেন্ড ছিলেন না, কোনো একটা কাজে হয়তো বাইরে ছিলেন। তো রাতের বেলা উনি উনার প্রতিবেশীর হয়তো বাচ্চা ছিল, তারা বাড়িতে এসেছিল, তো তাদেরকে কিছু খেতে দিয়েছেন। তো উনিও নিজে থেকেই খাইয়ে দিচ্ছেন। এরকম সময় ওনার মনে হচ্ছে বাইরে কেউ খোঁড়াখুড়ি করছে, কোদাল অথবা হচ্ছে খুরকো যেটাকে বলে গ্রামীণ ভাষাতে, ওইটা দিয়ে খোঁড়াখুড়ি করছে। উনি আস্তে আস্তে জানালার পাশে গেলেন, দোতলাতে ছিলেন উনি। তো জানালার পাশে গিয়ে উনি দেখলেন যে ওনাদের বাড়ির পেছন সাইডে একটা বড় আম গাছ আছে, এবং সেই আম গাছের ওইখানে মানে অন্ধকারের মধ্যে 2-3টা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। অন্ধকারটা কীরকম, একটা ল্যাম্প অথবা হচ্ছে আমরা গ্রামীণ ভাষায় যেটাকে হারিকেন বলি, একটা হারিকেন ঝুলছে, লণ্ঠন ঝুলছে। বাট ওই যে ছায়াগুলো, ওই ছায়াগুলো ক্লিয়ার না। মানে তাদের কাছে মনে হচ্ছে যে ছায়ার উপরে কোনো রকম আলো পড়ছে না, বা পড়লেও সেটা আমি ক্লিয়ার বুঝতে পারছি না এটা কোনো মানুষ নাকি অন্য কিছু। তো উনি অনেকক্ষণ দেখলেন এবং দেখছেন যে ওনারা কিছু খোঁড়াখুড়ি করছে। তো হুট করেই মাগরিবের আজান দিয়ে দেয়, এবং তারপরেই ওনার হাজব্যান্ড বাড়িতে ব্যাক করেন, এবং তিনি বলেন যে আসলে আমি এরকম এরকম ঘটনার সম্মুখীন হয়েছি, যেটা আসলে সম্ভব ছিল না। কারণ বাড়ির সেই পেছন সাইডে যেতে গেলে মেইন গেট দিয়ে ঢুকতে হবে, এবং মেইন গেটটা তখন লক ছিল। এবং ওনার হাজব্যান্ড এসে যখন নক করেন তখনই উনি গেটটা খোলেন এবং পুরো ঘটনাটা ওনাকে বলেন। তো ওনার হাজব্যান্ড কিছুটা ভয় পান, বাট উনি সেটা শেয়ার করেন না যে পরবর্তীতে যদি উনি মানে ওনার ওয়াইফ যদি আবার ভয় পেয়ে যায়। সো উনি সেটা স্কিপ করে যান। এভাবে মোটামুটি 1-2 দিন চলতে থাকে। 3-4 দিন পরে রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছেন, এবং ওনার হাজব্যান্ডের ডাকাডাকিতে উনি ঘুম থেকে ওঠেন। ওঠার পরে উনি দেখেন যে ওনার হাজব্যান্ড জানালার পাশে দাঁড়িয়ে আছে এবং খুব চিল্লাচিল্লি করছে যে কে ওখানে, আপনারা আমার বাসায় ঢুকলেন কিভাবে, কারা, কি করছেন আপনারা, এই টাইপের কথাবার্তা উনি বলছেন। এবং উনি উঠলেন, ওঠার পরে যখন জানালার কাছে গেলেন দেখছেন যে সেই ছায়ামূর্তিগুলো কিছু একটা খোঁড়াখুড়ি করছে। তো পরবর্তীতে ওনারা তাড়াতাড়ি বাসা থেকে নেমে পড়লেন। ওনারা বেশ সাহসী ছিলেন, বিশেষ করে হচ্ছে ইমতিয়াজ সাহেবের দাদি, উনি বেশ সাহসী ছিলেন। তো উনি হাতে কিছুটা লাঠি সোটা নিয়ে ওনার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়লেন যে আসলে কি আছে আমরা দেখব। এবং ওনারা যখন সিঁড়ি দিয়ে নামছেন ওই টাইমটাতে হচ্ছে আওয়াজটা থেমে গিয়েছে, ঘোরাঘুরির যে আওয়াজটা সেটা থেমে গিয়েছে। তো ওনারা নিচে গিয়ে চেক করলেন, বাট সেরকম কিছুই দেখতে পেলেন না। পরবর্তীতে ওনারা চলে আসছেন। তো এই কয়দিনে ওনারা মোটামুটি নিচতলার সব কিছু পরিষ্কার করে ফেলেছেন বাড়ির, এবং দোতলার মোটামুটি একটা রুম বাদে সব কিছু পরিষ্কার করে ফেলেছেন। তো ওই রুমটাতে দুপুরবেলা, পরের দিন দুপুরবেলা ওনার হাজব্যান্ড এবং উনি গিয়েছেন, সরি। তো যাওয়ার পরে ওনারা পরিষ্কার করছেন, ওনার হাজব্যান্ড ঝাড়ু দিচ্ছিলেন এবং উনি হচ্ছে যে আলমারি এবং বাকি যে জিনিসগুলো আছে ওগুলো পরিষ্কার করছিলেন। তো হঠাৎ করে একটা কাঠের আলমারি খোলার পরে উনি দেখলেন যে সেখানে একটা ছোট কাঠের বাক্স রাখা, এবং সেই বাক্সের ওপরে কিছু শাড়ি ভাঁজ করে রাখা। তো উনি সেটা হাতে নিলেন, শাড়িগুলো সরালেন, এবং সেখানে দেখলেন যে কাঠের বাক্সটার ওপরে একটা কাচের টুকরো। তো উনি সেটা হাতে নিলেন এবং বললেন যে ওনার হাজব্যান্ডকে দেখালেন যে এই জিনিসটা আমি পেয়েছি, তো এটা কি করব। এবং উনি একটা জিনিস দেখলেন যে উনি বই মানে যে কাঠের বক্সটা ছিল তো সেটা বেশ ভারী। তো উনি সেটা খুললেন, ওনার হাজব্যান্ডের সামনেই খুললেন, এবং খোলার পরে দেখলেন যে ওর ভেতরে কিছু বই আছে। মানে কিছু বই বলতে 2টো বই আছে, এবং সেগুলোর রংটাও কিছুটা কালচে, মানে গা শিমশিম বা গা হিমহিম করার মতো একটা পরিস্থিতি আর কি। উনি ওনার হাজব্যান্ডকে দেখানোর পরে বললেন যে আচ্ছা ঠিক আছে, কাচের টুকরোটা তুমি ফেলে দাও, যেহেতু আমাদের বাসার আশেপাশে আরও কিছু বাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, সো এটা তাদের পায়ে লেগে কেটে যেতে পারে, তো তুমি এটা ফেলে দাও। আর বইগুলো আপাতত ফেলার প্রয়োজন নয়, আমি একদিন পড়ে দেখব আসলে এর ভেতরে কি আছে। তো উনি ওনার হাজব্যান্ডের কথা মতো সেগুলো ক্লিন টিন করে মোটামুটি যেভাবে ছিল সেভাবেই তিনি সাজিয়ে রেখেছেন। তো মাঝখানে খুব একটা প্রবলেম হয় নাই। মোটামুটি সপ্তাহখানেক পরে ঘুমের মধ্যেই মানে ওনারা কিছু স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্নগুলো কীরকম, যে কিছু বাচ্চা দৌড়োদৌড়ি করছে, খেলাধুলো করছে ওনাদের বাড়ির ভেতর দিয়ে, কখনো তারা হাসছে, কখনো কান্না করছে, এরকম কিছু। তো হুট করে একদিন দুইজনই একসাথে ঘুম থেকে জাগা পেয়ে যান, এবং তারা দেখেন যে ঘুম থেকে জাগা পাওয়ার পরে মানে দুজনকে বলছেন আচ্ছা এখানে কোনো বাচ্চা কান্নাকাটি করছে, আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। এবং ওনার হাজব্যান্ডও সেম কথা বলতেছে যে না আমিও তো শুনতেছি। তো একটু পরে তারা পুরো বাড়ি ঘুরে দেখেন, বাট সেখানে সেরকম কেউ ছিল না। তো পরবর্তীতে ওনারা কথা বলতে বলতে শেয়ার করেন যে আজকে তো আমি এই স্বপ্নটা দেখছি, এবং ওনার হাজব্যান্ডও শেয়ার করেন যে আসলে আমিও তো এই স্বপ্নটা দেখেছি।
তো পরবর্তীতে ওনাদের কথাবার্তার মাধ্যমে ওনারা হয়তোবা চিন্তা করেন যে স্বপ্ন দেখেছি, হয়তোবা ঘুম থেকে এভাবে ওঠার কারণে মনে হয়েছে যে আসলেও কেউ কান্না করছে, হয়তোবা এরকমটা না। তো ঠিক আছে, এরকমভাবে চলে যায় এবং পরের দিন ওই যে বাড়ির পেছনের যে জায়গাটা সেখান থেকে বাজে দুর্গন্ধটা আবার আসা শুরু করে। তো পরবর্তীতে ওনারা দুইজন একসাথেই সেখানে যান এবং পরিষ্কার করা শুরু করেন এবং বারবারই একটা জিনিস হয় কি যে ওই গাছের ওই যে আম গাছটা ছিল সেটার আশেপাশে বারবারই শুকনো পাতা পড়ে থাকতো। তো ওনারা আবার যান, সেখানে পরিষ্কার করেন এবং সেই দিন ওনার যে হাজব্যান্ড উনিও সেটা ফিল করেন যে আসলে ওই জায়গার পরিবেশটা সত্যিই অনেক গরম এবং উত্তপ্ত, মাটিটা মনে হচ্ছে প্রচণ্ড উত্তপ্ত হয়ে আছে, পা পুড়ে যাবে এরকম একটা অবস্থা। তো উনি ওনার ওয়াইফকে বলেন যে না আসলেই কোনো হয়তো বা সমস্যা আছে, আমরা থাক নিজেরা এই কাজটা করব না, আমরা অন্য কাউকে দিয়ে এটা করিয়ে নেব। পরের দিন উনি কিছু লোক ডেকে আনেন বাইরে থেকে এবং সেগুলো পরিষ্কার করার চেষ্টা করেন। ঘণ্টাখানিক পরিষ্কার করার পরে যে দুইজন লোককে উনি নিয়ে এসেছিলেন ওনারা মানে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে ওনাদেরকে বাসায় নিয়ে আসা হয়, কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় অ্যান্ড জিজ্ঞেস করা হয় যে আসলে ঘটনাটা কী, মানে কি হয়েছিল। তো বলছে যে আমরা আসলে ওই জায়গায় প্রচণ্ড মনে হচ্ছিল যে প্রচণ্ড গরম, আগুনের ভেতরে আছি আমরা এবং আমাদের প্রচণ্ড মাথা ব্যথা করছিল, দ্যাটস ওয়াই আমরা অজ্ঞান হয়ে গেছি ওই জায়গাতে। তো যাই হোক, এরপরে আর ওই জায়গাতে যাওয়া হয়নি, পরিষ্কারও করা হয়নি অনেক দিন। তো ওনারা এই জিনিসটা রিভিল করতে চাচ্ছিলেন না, মানে বাইরের মানুষের কাছে বলতে চাচ্ছিলেন না যে আসলে তাদের সাথে ইদানিং কী ঘটনা ঘটছে, কারণ মাত্রই তারা সরকারের কাছ থেকে ওই বাড়িটা পেয়েছেন। এখন মানুষের কাছে এই ধরনের কথাগুলো বললে হয়তো বা বাড়িটা হাতছাড়া হয়ে যেতে পারে। সো এই ভয়ে আসলে তারা জিনিসগুলো শেয়ার করেননি কারোর সাথে। তো এরকম যেতে যেতে একদিন মানে ইমতিয়াজ সাহেবের দাদি ওই ওপরের ঘরটাতে যান এবং বইয়ের পাতা উল্টোতে থাকেন আর কি, মানে একটা বইয়ের পাতা উল্টোতে থাকেন এবং সেখানে সেই মানে সেরকম কিছু ছিল না, মানে কোনো লেখা বা কিচ্ছু নেই ওই জায়গাতে। তো উনি জাস্ট মোটামুটি বইটা মানে অতটা ইন্টারেস্টের সাথে উনি ওটা চেক করেন নাই, উনি জাস্ট বন্ধ করে রেখে নিচে চলে আসছেন। তো ওই দিনই হঠাৎ করে তাদের মনে হচ্ছে যে তাদের বাসার ভেতরে কেউ দৌড়োদৌড়ি করছে এবং সেটা কোনো বাচ্চার দৌড়োদৌড়ি না, মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অথবা বড় একজন মানুষ যদি দৌড়োদৌড়ি করে সেই ক্ষেত্রে যে আওয়াজটা হবে সেরকম আওয়াজ হচ্ছে। উনি বেশ ভয় পেয়ে যান এবং ওনার হাজব্যান্ড যখন মাগরিবের নামাজে পরে আসেন উনি ওনাকে সব কিছু শেয়ার করেন। উনি কিছুটা অভয় দেন এবং মোটামুটি রাতটা কাটানোর চেষ্টা করেন। তো ওই দিন রাতেই ওনারা দেখছেন যে ওই জায়গাতে যা মানে আম গাছের নিচে বাড়ির পেছনে আবার কেউ ঘোরাঘুরি করছে এবং বাড়ির ভেতরে প্রচণ্ড আওয়াজ, কেউ চিৎকার চেঁচামেচি করছে, কেউ কান্না করছে, এই ধরনের কিছু চলছে বাড়ির ভেতরে। তো উনি আবার চিল্লাপাল্লা শুরু করেন যে কে, কারা, আপনারা কারা, কেন আসছেন এখানে। তো এগুলো বলার পরেই ধীরে ধীরে জিনিসটা নর্মাল হয়ে যায়। তো ওই দিন ইমতিয়াজ সাহেবের দাদা নিজেই সিদ্ধান্ত নেন যে না, আমি আজকে যেভাবেই হোক আমি ওখানে যাব, আমি দেখবো আসলে ওই জায়গাটাতে কী আছে, বারবার কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এবং উনি ওনার ওয়াইফকে নিয়ে সেখানে যান এবং আম গাছটার পাশে উনি দেখতে পারেন যে একটা জায়গায় নতুন করে মাটি চাপা দেওয়া আছে, মানে একটু ভেজা থাকে না মাটিগুলো চাপা দিলে, ওই ধরনের ভেজা হয়ে আছে এবং একটু উঁচু হয়ে আছে। তো উনি সেটাকে মোটামুটি অনেকখানি গর্ত করে ফেলেন, বাট মানে যতই গর্ত করেন সেটা ততই নিচের দিকে যেতে থাকে। উনি চেষ্টা করেন যে আসলে জিনিসটাকে ফাইন্ড আউট করার যে আসলে কী আছে, বাট একটা টাইমে ওনার ওয়াইফ ওনাকে বলেন যে আচ্ছা থাক, এটা আর খোঁড়াখুড়ির দরকার নেই, কারণ অলরেডি অনেক সমস্যা হয়ে গেছে। সো কি পাবা তুমি ওই জায়গাতে বা কোনো দুর্ঘটনা ঘটবে কিনা পরবর্তীতে, দরকার নেই, তুমি ওটা ছেড়ে দাও, আমরা অন্য কোনো ব্যবস্থা নেই। দেন ওনারা কিছু হুজুরের শরণাপন্ন হন, মানে হুজুর আসেন এবং আসার পরে কিছু পানি পড়া দেন, কিছু দোয়া দুরুদ, অনেক কিছুই আর কি দেন অ্যান্ড মোটামুটি জিনিসটা ওখানে সলভ হয়ে যায়। তো ওই দিন রাতের বেলা ইমতিয়াজ সাহেবের দাদা সেই ওপরের ঘরটাতে যান এবং বইটা খুলে দেখেন, মানে বাড়ির সমস্যাগুলো ধীরে ধীরে মিটেছে, বাট বাইরের সমস্যাটা যেটা পুকুরে মানে বাড়ির পেছন পাশে ছিল ওইটা মাঝে মধ্যেই দেখা দিত, বা কান্নার আওয়াজ আসতো বা চিল্লাচিল্লি করতেছে কেউ, এরকম একটা আওয়াজ আসতো। তো যাই হোক, উনি ঘরটাতে যান এবং সিন্দুকটা বের করে, মানে কাঠের যে ছোট বক্সটা ছিল সেটা বের করে উনি বইগুলো বের করে দেখতে থাকেন এবং সেখানে দেখেন যে সেখানে একটা পেজে বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকা, কিছু স্কেলেটন আঁকা এবং মানে এই ধরনের জিনিসগুলো আঁকা, এবং উনি বুঝতে পারেন যে সম্ভবত এটা জাদুবিদ্যার বই হতে পারে। পরবর্তী দিনে উনি সরাসরি চলে যান সেই হুজুরের কাছে
এবং হুজুর বলেন যে আসলে আমি তো এই ধরনের কাজগুলো সেভাবে করতে পারি না, বা আমার এইটা নিয়ে সেই ধরনের কোনো আইডিয়াও নাই, বা এই মুহূর্তে আমি যাদেরকে চিনি তারাও হয়তো বা এই বিষয় সম্পর্কে কিছু বলতে পারবে না। তো উনি করেন কি, উনি বলেন যে ঠিক আছে, আপনি কোনো মতে বইটা সিল করে ওই আলমারির ভেতরে রেখে দেন, এটাকে আর হাত দেওয়ার প্রয়োজন নাই, যা হবে দেখা যাবে। ওই দিন রাতে ওনারা দুইজন, ইমতিয়াজ সাহেবের দাদি, মানে হ্যাঁ, ওনারা দুইজন নানা নানি স্বপ্ন দেখেন আর কি, যে কিছু মানুষ এসছেন, বিশাল দেহী মানুষ, তাদের স্বপ্নে এসে দুইজনকে একসাথেই দেখা দিচ্ছেন যে তোরা কেন ওই জায়গাটাতে গিয়েছিস এবং জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করছিস বারবার। জায়গাটা আমাদের, ওখানে অনেক কিছু আছে যেটা আমরা পাহারা দিচ্ছি, সো ওই জায়গাতে যাওয়া যাবে না। যদি এর পরবর্তীতে ওই জায়গাতে কাউকে যেতে দেখি, সেক্ষেত্রে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে, এভাবে মোটামুটি মাঝে আর কোনো সমস্যা হয়নি ওই স্বপ্নের পরে। ওনারা নিজেদের মধ্যে শেয়ার করেন কথাগুলো। তো পরবর্তীতে ডিসাইড করা হয় যে না, ওখানে আর আমরা কেউ যাব না। এভাবে মোটামুটি অনেক বছর চলে যায় এবং তাদের 6 সন্তান হয় আর কি। এবং মানে তার ইমতিয়াজ সাহেবের মা কিছু ঘটনা আছে আর কি ওই জায়গাতে, উনি কিছু ঘটনা শেয়ার করেন পরবর্তীতে। তো ইমতিয়াজ সাহেবের নানা মারা যান ওই জায়গাতে, ইমতিয়াজ সাহেবের নানা মারা যান এবং সেখানে ছিল হচ্ছে তার নানি, মা, মামা এবং কিছু খালামণি ছিলেন। তো বয়স বাড়ার সাথে সাথে তার মায়ের বিয়ে হয়ে যায়, অ্যান্ড তার মাকে যখন শ্বশুরবাড়ি পাঠানো হয়, সেখানে জানা যায় যে আসলে তার বাবা যিনি ছিলেন তিনি নেশাগ্রস্ত ছিলেন বা নেশা করতেন। তো এই কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং তার মা সেই বাড়িতে পুনরায় ফিরে আসেন। এবং তার যে মামারা ছিলেন বা খালামুনিরা ছিলেন, তারা অন্য জায়গায় থাকতেন এবং ভালোবাসার খাতিরেই তারা আসলে ইমতিয়াজ সাহেবের মায়ের জন্য বাড়িটা লিখে দিয়েছিলেন যে ঠিক আছে, আমরা এই বাড়িটা তোকে দিয়ে দিলাম, প্রথমে বাড়িটা থাকবে মায়ের, তারপরে তুই পাবি, মায়ের কিছু হয়ে গেলে সেই ক্ষেত্রে বাড়িটা তুই পাবি। তো তারা এইভাবে উইল করে দিয়েছিলেন। তো বয়স বাড়ার সাথে সাথে ইমতিয়াজ সাহেবের নানি, তার একটা কৌতূহল জাগতে থাকে যে না, আমার স্বামী বইটা খোলার পরে এরকম একটা স্বপ্ন আমরা দেখেছিলাম, আসলে ওই বইটার ভেতরে কি আছে আমি একদিন দেখব। তো এই জিনিসটা যখন তিনি তার মেয়ের সাথে শেয়ার করেন, ইমতিয়াজ সাহেবের মায়ের সাথে শেয়ার করেন, উনি বারবারই বাধা দেন। এবং উনি আসলে গভর্নমেন্ট জব করতেন, পড়াশোনা করেছেন অনেকখানি। তো উনি এই জিনিসগুলোকে খুব একটা পাত্তাও দিতেন না এবং যদি কেউ বলতেও আসতো, উনি সেটাকে মানে কোনোভাবে থামিয়ে দিতেন। তো উনি ওনার মাকেও সেভাবে বলেছেন যে মা, এই ধরনের কাজগুলো করো না, যেটা চলে গেছে সেটা চলে গেছে, যেহেতু এখন কোনো সমস্যা নেই, প্লিজ এটা নিয়ে আর কথা না বাড়াই আমরা। তো পরবর্তীতে ইমতিয়াজ সাহেবের জন্ম হয়। সেখান থেকে ওনার মা কিছুদিন হয়তো বা তার খালার বাসায় অথবা তার মামার বাসায় এভাবে শিফট করতেন আর কি। তো তার মা বাড়িতে একা ছিলেন। একদিন ইমতিয়াজ সাহেব মোটামুটি তখন বড়, হয়তো বা তার বয়স 10 বা 15 এরকম। তো সেরকম সময় তার মামা একদিন তাকে বলে যে ইমতিয়াজ, আমাদেরকে এক্ষুনি বাসায় যেতে হবে। তো উনি আর কোনো কথা বলেননি। উনি তাড়াতাড়ি মামার সাথে তার নানির বাড়িতে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন যে তার নানি স্ট্রোক করে মারা গিয়েছেন। তো ওনারা বেশ কষ্ট পান জিনিসটাতে এবং ওনার মায়ের চোখে মুখে একটা ভয়, মানে ইমতিয়াজ সাহেবের মায়ের চোখে মুখে একটা ভয় যে আসলে উনি হয়তো বা জানেন যে কী হয়েছে। পরবর্তীতে ওনার মাকে জিজ্ঞেস করা হয়, ওনার মা সেভাবে কিছু শেয়ার করেন না। বাট ওই প্রসেসগুলো শেষ হওয়ার পরে গোসল, জানাজা, কবর, দাফন সব কিছুর পরে ওনার মা বলেন যে আমার মা হয়তোবা সেই বইটা খুলেছেন বা কিছু একটা করেছেন যেটার কারণে এই সমস্যাটা হয়েছে। উনি স্ট্রোক করেনি, আমি 100% শিওর। তো উনি ওই ঘরটাতে যান এবং যাওয়ার পরে উনি দেখতে পান যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা, এবং যে বক্সটা ছিল, কাঠের বাক্সটা, সেটা কোথাও একটা ফেলে, মানে পড়ে আছে, নিচে পড়ে আছে, শাড়িগুলো এলোমেলো, মানে রুমের অবস্থাটা বেশ খারাপ। তো ইমতিয়াজ সাহেবের যিনি নানি ছিলেন, তাকে পাওয়া গিয়েছিল নিচতলাতে, উনি দোতলায় ছিলেন না, বাট দোতলার অবস্থাটা হচ্ছে এরকম। তো পরবর্তীতে ওনারা সাথে সাথে একজন হুজুরকে কল করেন, পরিচিতই ছিল হয়তোবা। উনি আসেন, উনি এসে সব কিছু দেখে উনি বলেন যে আসলে জিনিসটা খারাপের দিকে যাচ্ছে বা ভবিষ্যতে খারাপের দিকে যেতে পারে, আমাদেরকে এখনই কোনো একটা স্টেপ নিতে হবে। তো উনি করেন কি, কিছু দোয়া দুরূদ তাদেরকে শিখিয়ে দিয়ে যান এবং কিছু পানি পড়া তাদেরকে দিয়ে যান এবং বলেন যে আমি পরশুদিন আসবো এবং এসে বাকি জিনিসগুলো দেখে আপনাদেরকে বলবো যে আসলে ঘটনাটা কী ঘটেছে। উনি আসেন, 2 দিনের মধ্যে সেরকম কোনো সমস্যা হয়নি। উনি আসেন 2 দিন পরে এবং এসে উনি সব কিছু নিজের আসর সাজিয়ে বসেন এবং চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যানে বসেন এবং ধ্যান শেষ করে উনি বলেন যে অনেক দিন আগে
আপনার দাদা এবং দাদি এই জায়গাটা খুঁড়তে চেয়েছিল এবং সেখানে আমার জানার মতে কিছু গুপ্তধন লুকোনো আছে এবং সেটার পাহারাদার হিসেবে দুজনকে রাখা হয়েছে এবং যারা বারবার আপনাদেরকে বাধা দিচ্ছিল জায়গাটাতে যেতে। এবং আপনার মা যখন সেই বইগুলো খোলেন সেখান থেকে বইগুলো যতবার খোলা হবে, উনি বলেন যে বইগুলো যতবার খোলা হবে সেটার ইফেক্টটা ততটা বাড়তে থাকবে, তো বইগুলোকে এখনই পুড়িয়ে ফেলতে হবে। এবং আপনার মায়ের কারণে আপনাদের পুরো বংশটা বেঁচে গিয়েছে। কিভাবে? সেটা হচ্ছে যখন আপনার বাবা সেই জায়গাটা খুঁড়তে নিয়েছিল তখন আপনার মা আপনার বাবাকে থামিয়ে দিয়েছে। যদি ওই দিন উনি পুরোটা খুঁড়ে ফেলতেন হয়তোবা আপনাদের এই যে আপনার ভাই, আপনার বোন বা আপনার মা এতদিন হয়তোবা বাঁচতেন না কেউই, কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত। তো যাই হোক, উনি সাথে সাথে বইগুলো নিয়ে আসেন এবং বইগুলো নিয়ে এসে পুড়িয়ে ফেলেন। এবং পুড়িয়ে ফেলার পরে মানে বাড়ির ভেতরে একটা ঝড় চলে আসে, বাইরে থেকে ঢিল পড়ছে, বাড়িতে লাগছে। তো বাইরে যারা যারা ছিলেন তারা সবাই সাথে সাথে বাড়ির ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেন এবং কিছুক্ষণ পরে বাড়ির ভেতর থেকে ঢিল পড়া শুরু হচ্ছে এবং মানে আঘাত করছে, যেভাবে পারছে আঘাত করছে সেই ঢিলগুলো। তো পরবর্তীতে হুজুর কিছু সলিউশন দেন, আয়াতুল কুরসি পড়েন এবং সূরা বাকারা পড়তে শুরু করেন। তো অনেক কিছুর পরে আসলে জিনিসগুলো থামে এবং বাইরে থেকে হঠাৎ করে যে বাড়ির যে পেছনের অংশটা ছিল ওখান থেকে হঠাৎ করে চিল্লাপাল্লার আওয়াজ শুরু হয় যে তোরা কেন এই কাজটা করলি, তোরা কাজটা ঠিক করিসনি, ভবিষ্যতে তোদের আরও অনেক সমস্যা হবে, তোরা কিন্তু আসল জিনিসটাই খুঁজে পাসনি এবং তোরা কখনো পাবিও না, তোদের কিন্তু বংশ নির্বংশ হয়ে যাবে, এরকম ধরনের কিছু থ্রেট আসতে থাকে। এবং হুজুর তখন ইমতিয়াজ সাহেবের যিনি মা ওনাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনি কি কখনো শুনেছেন যে ওই বক্সের সাথে আর কিছু ছিল বা অন্য কিছু কোনো কিছু ছিল যেটা নষ্ট করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে? তো পরবর্তীতে উনি বলেন যে হ্যাঁ, আমার মা আমাকে একটা কাচের টুকরোর কথা বলেছিলেন যেটা উনি ফেলে দিয়েছেন কোথাও একটা। তো পরবর্তীতে হুজুর বলেন যে হয়তো বা সেই কাচের টুকরোর সাথে কোনো কিছু জড়িত থাকতে পারে বা এই যে লিঙ্ক আপগুলো সেটা থাকতে পারে। তো উনি সাথে সাথেই নিজের যতটুকু আমল মানে সামর্থ্য ছিল উনি সেটা করে জানতে পারেন যে সেই কাচের টুকরোটা বাড়ির পেছনেই, অনেকটা দূরে বাট বাড়ির পেছনেই কোথাও একটা আছে এবং তিনি সেটাকে ফাইন্ড আউট করেন এবং নিয়ে এসে সেটাকে নষ্ট করেন। এবং নষ্ট করার সময় উনি বুঝতে পারেন যে ওই বাড়িটাতে, যেটা মানে শুরুতে হিন্দু বাড়ি হিসেবে আমরা বিবেচনা করছিলাম, সেটা আসলেই একটা হিন্দুদের পরিবার ছিল এবং সেখানে সেই পরিবারের বড় মেয়ে যিনি ছিলেন উনি জাদুবিদ্যা করতেন এবং জাদুবিদ্যা শিখেছিলেন অনেক বছর আগে এবং সেটা তিনি ইন্টারেস্টের সাথেই করতেন এবং তিনি একটা জায়গায়